সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে নতুন যে গণিত বই প্রকাশিত হয়েছে সেই গণিত বইয়ের আজকের প্রথম টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা নতুন যে গণিত বইয়ে আজকে আমরা প্রথম অধ্যায়ের আমরা অঙ্কের সমাধান দেখাবো। তো এখানে অঙ্কে প্রথম অধ্যায়ে দেওয়া আছে, দেখো এই 1 থেকে 17 পৃষ্ঠায় মূলদ ও অমূলদ সংখ্যা। এই মূলদ এবং অমূলদ যে সংখ্যা আছে এটার আমরা সমাধান দেখাবো। তো আমরা তোমাদের পৃষ্ঠা নম্বর যে তোমাদের জন্য কিছু কাজ করতে বলা হয়েছে, আমরা পৃষ্ঠা নম্বরে 2-এ চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পৃষ্ঠায় যে পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা এখানে একটা সারণী দেখতে পাচ্ছ যে বর্গের বাহুর দৈর্ঘ্য আর এখানে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে। তোমরা ইতিপূর্বে জানো যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর উপর স্কয়ার। বাহু যদি এ হয় এ, তাহলে বাহুর উপর স্কয়ার দিলে দেখো এটা যে বর্গের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ এই বর্গের যে বাহু রয়েছে বাহুর উপরে স্কয়ার অথবা বাহু গুণন বাহু, এই তো। তো এখানে দেখো, এখানে ছকটা লক্ষ্য করো যে বর্গের যদি বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে আর ক্ষেত্রফল কত হবে। দেখো বাহুর উপর স্কয়ার, 1-এর উপর যদি স্কয়ার করো তাহলে 1 গুণন 1, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে আর বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, এখানে দেখো 2, তাহলে 2 যদি হয় 2-এর উপর স্কয়ার করলে 2 গুণন 2 কত হচ্ছে 4 হচ্ছে, তাই না? এইভাবে করে এখানে ছকটাতে দেওয়া আছে। তো এখানে লক্ষ্য করো যে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে দেখো এগুলো অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে বর্গ করা যায় সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, তো এখানে যদি লক্ষ্য করি, দেখো যে 21 এর বর্গ হচ্ছে, 21কে যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি হচ্ছে 441। তাহলে 441 এটা পূর্ণবর্গ সংখ্যা। আর এখানে যে 21 যেটা আছে সে 21 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। আমরা দৈনন্দিন কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে বর্গের বৈশিষ্ট্য, এখানে বর্গের ধর্ম, দেখো এখানে একটা ছক দেখতে পাচ্ছি। এইখানে ছকে নিচে সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘরগুলো পূরণ করো। তো এখানে দেখো সংখ্যা হচ্ছে 1, তাহলে 1-এর বর্গ, 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে বর্গ পাবো হচ্ছে 1। আর 2 এর বর্গ সংখ্যা, দেখো 2কে যদি স্কোয়ার করি তাহলে 2 2 4 পাচ্ছি। 3কে যদি স্কোয়ার করি 3 3 9, 4কে দেখো 4কে যদি স্কোয়ার করি তাহলে এখানে যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ, ফাঁকা ঘরে কত হবে বন্ধুরা বলো তো? আহ, এই যে 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি, 4 4 16, তাহলে ফাঁকা ঘরে এখানে বসবে 16। এরপরে দেখো 5কে স্কোয়ার করলে পাচ্ছি 25। আর এখানে সংখ্যা দেখো 6কে স্কোয়ার করলে বর্গ সংখ্যা হচ্ছে 36। 7কে দেখো, 7কে যদি বর্গ করি তাহলে 7-এর বর্গ সংখ্যা কত হবে, 7 7 49। ঠিক আছে, এই ফাঁকা ঘরে কিন্তু 49 বসবে, এই তো। আর এরপরে নিচে লক্ষ্য করো 8কে বর্গ করলে পাচ্ছি 64। আর 9কে বর্গ করলে পাচ্ছি 81। এখানে 10 দেখো 10, আর এখানে ফাঁকা ঘরে বর্গ সংখ্যা কত হবে, তাহলে 10কে স্কোয়ার করলে পাচ্ছি 10 10 100। এরপরে দেখো যে সংখ্যা 11, 11-র বর্গ সংখ্যা কত হবে, 121। 12 দেখো 12কে স্কোয়ার করলে 12 12 144, তাহলে এখানে ফাঁকা ঘরে হবে 144। এবার 13 দেখো, 13কে যদি আমরা বর্গ করি 169। আর 14কে বর্গ করলে পাচ্ছি দেখো 196। এরপরে দেখো 15, এখানে বর্গ সংখ্যা দেওয়া নেই, তাহলে 15কে বর্গ করলে কত পাচ্ছি, 15কে স্কোয়ার করলে আমরা দেখো পাচ্ছি, দেখো 15 গুণন 15। হ্যাঁ, তাহলে 5 5 25, 5 একে 5 7,
5 একে 5 1, তাহলে 225। তাহলে 15কে বর্গ করলে পাচ্ছি 225। এরপরে দেখো যে সংখ্যা 16কে বর্গ করলে পাচ্ছি 256, 17কে স্কোয়ার করলে পাচ্ছি 289, 18কে বর্গ করলে পাচ্ছি এখানে দেখো 324, আর 19কে বর্গ করলে পাচ্ছি 361, 20কে বর্গ করলে পাচ্ছি হচ্ছে 20কে দেখো 20 আর 20 গুণ করো, গুণ করলে পাচ্ছি 400। তো এই হচ্ছে তোমার এই খালি ঘর পূরণ। এরপরে তোমরা নিচে চলে যাচ্ছি। নিচে বলছে যে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের ঘরে অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। তো এখানে পর্যবেক্ষণ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেগুলো সংখ্যা বর্গ সংখ্যা একক স্থানীয়, দেখো এখানে পাচ্ছি হচ্ছে 1, 4, তারপরে 5, 6 বা 9। হ্যাঁ, আর কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে একক স্থানে যদি 2, 3, 7 বা 8 অঙ্ক থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর যদি যে একক স্থানে অর্থাৎ সংখ্যার শেষে যদি আমরা 0, 1, 4, 5, 6 বা 9 এই অঙ্কগুলো দেখতে পাবো, তখন বুঝে নিতে হবে যে এই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। তবে এইগুলো থাকলে যে সংখ্যাটা পূর্ণবর্গ হবে বিষয়টা এমন না, তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে না। তো এখানে তোমাদের একক কাজ করতে বলা হয়েছে। দেখো একক কাজে এখানে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলে কি সংখ্যাটি এই বলছে যে বর্গ সংখ্যা হবে? আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি যদি 1-এর পরে 0 দেখি 10, 10-এর কিন্তু বর্গ যদি করি তাহলে 10-এর কিন্তু বর্গ হচ্ছে না। আমি যদি আবার এই 10 দিকে 100 করি, 100 যদি লিখি, 100-র কিন্তু বর্গ হয়। হ্যাঁ, দেখো 10-এর পরে স্কোয়ার যদি আমরা দিই তাহলে 10 10-এ 100, তাহলে কিন্তু বর্গ হবে। এরপরে 1 দেখো, আমি যদি এই 2 লিখে 1 লিখি, 21 লিখি, 21-এর কিন্তু বর্গ হয় না। আবার আমি যদি 8 লিখে 81 লিখি তাহলে 81-কে কিন্তু বর্গ করা যাবে। তাহলে দেখো 9, 9 9 81, অর্থাৎ আহ, তাহলে এই যে তোমার 81-র বর্গ পাচ্ছি হচ্ছে 9। ঠিক আছে, এই তাহলে এই সংখ্যাগুলো যদি থাকে অর্থাৎ 0, 1, 4, 5, 6, 9 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার আসো, এবার লক্ষ্য করো 2 নম্বর, যে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব। এখানে 1, 2, 3, 4, 5টা, এখানে 5টা অঙ্ক দেওয়া রয়েছে। তো এগুলো সংখ্যা আসলে পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা আমরা একটু যাচাই করব। তো আমরা ইতিপূর্বেই এই উপরে লক্ষ্য করো যে আহ, সংখ্যাটির একক স্থানে অর্থাৎ সংখ্যাটির শেষে যদি 2, 3, 7 বা 8 অঙ্কগুলো থাকে তাহলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না, অর্থাৎ বর্গ যাবে না। তাহলে দেখো 2, 0, 6, 2, তাহলে এখানে একক স্থানে 2 রয়েছে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো এই সংখ্যাটা যদি আমরা একটু বর্গ বর্গ করে দেখি তাহলে দেখো দেখো কি দাঁড়াচ্ছে। দেখো 20, 62, আমরা যদি 62, 20 জোড়া মিলাই তাহলে এখানে দেখো 20, 20-এর কাছাকাছি বর্গ আমরা 4 দিয়ে দিতে পারি, 4 4-এ 16। তাহলে বিয়োগ করে পাচ্ছি 4, আর এই 62 আমরা এখানে কেটে নিয়ে আসি, তাহলে পাচ্ছি দেখো 462। তাহলে এখানে 4-কে ডবল গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে এখানে 8 পাচ্ছি। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো এবং এখানেও একটা বসাবো, তাহলে গুণ করলে এর কাছাকাছি অথবা যাতে মিলে এরকম একটা সংখ্যা আমরা এখানে বসাবো। আমরা যদি 5 বসাই, দেখো 5 দিয়ে বসালে এখানে 85 হচ্ছে, তাহলে 5 দিয়ে যদি 85-কে আমরা যদি গুণ করি তাহলে 5 5 25, তাহলে হাতে থাকতেছে 2, 4 5 40, 42। তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা পাচ্ছি দেখো 37। তাহলে এখানে কিন্তু অবশিষ্ট সংখ্যা রয়েছে। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই 2 নম্বর অঙ্কগুলো। এভাবে তোমাকে করে দেখাতে হবে। আর তুমি যদি নাও করে দেখাও যে তাহলে এখানে দেখো
প্রত্যেকটা অঙ্কের শেষে দেখো ২ রয়েছে, ৭ রয়েছে, ৩ রয়েছে, ৬ রয়েছে, ৮ রয়েছে। আসলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো ৫টি, এই ৩ নম্বরে লক্ষ্য করো যে ৫টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে এখানে আমরা যদি সংখ্যা লিখি, যে ৫টি সংখ্যা যদি আমরা লিখি, দেখো আমি যদি লিখি ৩, ৫, ৭, ৪, এখানে যদি আমি ২ লিখি, তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫টা সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কিন্তু শেষে দেখো ২ রয়েছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এরকম করে আরো ৫টা সংখ্যা আমরা লিখি যে যার একক স্থানে তোমার ২, ৩, ৭ বা ৮ অঙ্কগুলো থাকলেই হবে, হ্যাঁ? তাহলে এরকম আরো আরো আমরা আরো ৫টা সংখ্যা লিখি, দেখো হচ্ছে ৮, ৫, ৭, ২, এখানে আমরা লিখতেছি ৩। এরপরে দেখো লিখি দেখি ৯, ৭, ৪, ৫, এখানে আমরা ৮ লিখি। তুমি তোমার ইচ্ছা মতো তুমি সংখ্যাগুলো লিখতে পারো, কিন্তু সংখ্যাগুলো ৫টা সংখ্যা হতে হবে এবং শেষের যে সংখ্যাটা সেগুলোর মধ্যে একক স্থানে ২, ৩, ৭ বা ৮ থাকতে হবে।